বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তার রাজধানী ছিল মুর্শিদাবাদ। কিন্তু আপনি কি জানেন ভারতের প্রথম স্বাধীন সম্রাট ছিলেন শশাঙ্ক এবং তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, যা মুর্শিদাবাদ জেলাতেই অবস্থিত। শুনে অবাক হলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে কর্ণসুবর্ণের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে বাংলার প্রথম সার্বভৌম সম্রাট ছিলেন শশাঙ্ক। তিনি তার শাসনকালে মুর্শিদাবাদে কর্ণসুবর্ণ শহরটি প্রতিষ্ঠা করেন। এই কর্ণসুবর্ণের ইতিহাস জানা যায় এক বিখ্যাত চীনা পরিব্রাজকের লেখা থেকে। সেই বিখ্যাত চীনা পর্যটক ছিলেন হিউয়েন সাং। তিনি পায়ে হেঁটে চীন থেকে ভারতবর্ষ ভ্রমণ করতে এসেছিলেন। তাঁর লেখা সিইউকি বইটিতে রয়েছে রাজা শশাঙ্কের রাজত্বকাল এবং কর্ণসুবর্ণের প্রাচীন ইতিহাস সম্পর্কে নানান তথ্য। রাজা শশাঙ্কের আগে বাংলা ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল, কিন্তু সম্রাট শশাঙ্ক বাংলার সমস্ত ছোট ছোট রাজ্য এবং অঞ্চলগুলোকে একত্রিত করে গড়ে তোলেন গৌড় সাম্রাজ্য। তাই ইতিহাসের পাতায় সম্রাট শশাঙ্কই হলেন বাংলার প্রথম সম্রাট। 590 সাল থেকে 625 সাল অবধি রাজত্ব করেছিলেন সম্রাট শশাঙ্ক। কর্ণসুবর্ণ শব্দের অর্থ সোনার কান, আর সেখান থেকেই কর্ণসুবর্ণ শব্দটি পরিবর্তিত হয়ে নতুন একটি শব্দের উৎপত্তি হয়, যার নাম হলো কান সোনা। আর বর্তমানের এই কান সোনাই হলো প্রাচীন কর্ণসুবর্ণ। হিউয়েন সাং কর্ণসুবর্ণের নাম রেখেছিলেন কিলন সুফলন। তার লেখা থেকেই জানা যায় সম্রাট শশাঙ্কর রাজত্বকালে কর্ণসুবর্ণে বসবাসকারী মানুষের কাছে প্রচুর ধনরত্ন ছিল। সেই সময় বাংলার আর্থিক অবস্থা ছিল ভীষণই উন্নত। কৃষিকাজ থেকে শিল্প সংস্কৃতি সবেতেই অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে ছিল কর্ণসুবর্ণ। শুধু তাই নয়, নানান ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করতেন এই শহরেই। বৌদ্ধ ধর্মের উন্নতি ছিল নজর কাড়া। কর্ণসুবর্ণের পাশেই ছিল রক্ত মৃত্তিকা মহাবিহার। মুর্শিদাবাদ জেলার রাঙ্গামাটি গ্রামের রাজবাড়ি ডাঙ্গায় খনন কার্য চালিয়েছিল ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ। আর এখানেই মাটির তলায় চাপা পড়েছিল প্রাচীন ভারতের শিক্ষা সংস্কৃতি এবং ধর্মের অন্যতম পীঠস্থান রক্ত মৃত্তিকা মহাবিহার। এছাড়াও প্রতাপপুর গ্রামের রাক্ষসীডাঙ্গা নামের একটি ঢিবিতে খনন কার্য চালিয়ে ইটের ভাঙাচোরা বিশাল বিশাল স্তূপ এবং স্থাপত্য শিল্পেরও নিদর্শন পাওয়া গেছিল। গুপ্ত সাম্রাজ্যের তৈরি এই মহাবিহার নালন্দা মহাবিহারের থেকেও প্রাচীন। দেশ বিদেশ থেকে নানান ধর্মের মানুষের শিক্ষা সংস্কৃতির অন্যতম মিলনস্থল ছিল এই রক্ত মৃত্তিকা মহাবিহার। এছাড়াও অসংখ্য বৌদ্ধ মঠ এবং মন্দিরও ছিল এই কর্ণসুবর্ণে। কর্ণসুবর্ণে ছিল ঐক্যবদ্ধ বাংলার প্রথম স্বাধীন রাজধানী। বাংলার শেষ স্বাধীন নবাবের রাজধানীও এই মুর্শিদাবাদেই ছিল। কিন্তু বিভিন্ন ঐতিহাসিকের মধ্যে এই বিষয়ে আবার নানান মতবিরোধ রয়েছে। সিরাজউদ্দৌলা শেষ স্বাধীন নবাব হলেও ঐতিহাসিক দলিল কিন্তু তা বলছে না। নানান ঐতিহাসিক পুঁথি ঘেটে জানা যায় সিরাজউদ্দৌলার রাজধানী আসলে মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল। তবে যেহেতু প্রশাসনিক ক্ষমতা নবাবের হাতেই ছিল, তাই বহু ঐতিহাসিকের মতে নবাবের রাজধানীও ছিল স্বাধীন। গুপ্ত যুগের সময় থেকেই কর্ণসুবর্ণ ভারতের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিতি লাভ করেছিল। সম্রাট শশাঙ্কের আমলে এই শহর হয়ে উঠেছিল রাজনীতির অন্যতম পীঠস্থান। শশাঙ্কের সময় থানেশ্বরের রাজা ছিলেন সম্রাট হর্ষবর্ধন। কামরূপে তখন রাজত্ব করছিলেন রাজা ভাস্কর বর্মন। এরা সবাই কর্ণসুবর্ণ দখল করার জন্য বহুবার গৌড় রাজ্য আক্রমণ করেছিলেন, কিন্তু সেই সময় শশাঙ্ককে আটকানোর ক্ষমতা আর কোনো রাজারই ছিল না। সম্রাট শশাঙ্কের মৃত্যুর পর গৌড় সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন তার পুত্র মানবদেব। তবে তার শাসনকাল মাত্র কয়েক মাসই স্থায়ী হয়েছিল। এরপরেই সম্পূর্ণভাবে ভেঙে পড়ে গৌড়ের শাসন ব্যবস্থা। আর তখন থেকেই পরিচর্যার অভাবে কর্ণসুবর্ণের সুদিন ম্লান হতে শুরু করে। বর্তমানে মুর্শিদাবাদের বিভিন্ন স্থান পর্যটকদের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করলেও কর্ণসুবর্ণ কিন্তু এখনো বহু মানুষের কাছে অপরিচিত একটি স্থান হিসেবে রয়ে গেছে। আমরা আশা রাখবো ভবিষ্যতে কর্ণসুবর্ণ অঞ্চলটিও যেন ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিতি লাভ করে। এই অঞ্চলের লুপ্তপ্রায় ঐতিহাসিক স্থাপত্য শিল্পগুলিকে সংরক্ষণ করা উচিত। ঐতিহাসিক খনন কার্য চালানো উচিত এই অঞ্চলে। এর ফলে হয়তো প্রাচীন ইতিহাসের আরো অজানা তথ্য আমাদের সামনে উঠে আসবে।